হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। গল্পের রাজার পক্ষ থেকে আমি সাগর। আর প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এতদিন পর গল্প আপলোড করার জন্য। এই গল্পটির আগের পার্টগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না, তাই রিকোয়েস্ট করব এর আগের পার্টগুলো দেখে এই গল্পটা দেখবেন। ধন্যবাদ। তো চলুন গল্প শুরু করা যাক। আমি ব্যাগটা কাঁধে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দু হাত দিয়ে চোখের পানি মুছে আমি চলতে লাগলাম গ্যারেজের দিকে। গ্যারেজে এসে আমি কিছুক্ষণ থেকে সবার সাথে কথা বলে আমি আবার ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলাম। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর চারিদিকে ঘুরে ঘুরে দেখ, কেন জানি না আমার মনটা বারবার বলছে এই শহরে আর কোনোদিন আসা হবে না। এই ভাবছি আর রাস্তা দিয়ে হাঁটছি, আর মাঝে মাঝে আমার পাশ দিয়ে দু একটা গাড়ি যাচ্ছে, আর মাঝে মাঝে চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে। আমি রাস্তা দিয়ে হাঁটছি, কিছুক্ষণ পর আমি বাস স্টপে চলে এলাম। ওখানে 10 মিনিট অপেক্ষা করার পর বাস এলো। আমি তাতে উঠে বসলাম। আমি বসে বসে জান্নাতের কথা ভাবছি। আমি জানি জান্নাত আমাকে পছন্দ করে এবং ভালোবাসে, কিন্তু আমি তো সেটা চাই না। আপনি ভাবছেন জান্নাত দেখতে খারাপ, জান্নাতের আমার পছন্দ হয়নি, তাই আসলেই সেটা না। জান্নাত অনেক সুন্দর দেখতে। আমিও জান্নাতকে পছন্দ করি, কিন্তু ওদের বাড়িতে কেউ মেনে নেবে না। আর তাছাড়া আমি একটা গ্রামের ছেলে আর জান্নাত শহরের মেয়ে। আর তাছাড়া গ্রামে আমার ছোট্ট একটা বাড়ি রয়েছে, আর জান্নাত সেখানে মানিয়ে নিতে পারবে না। জান্নাত এত কষ্ট সহ্য করতে পারবে না, তাই আমি ওকে ফিরিয়ে দিয়েছি। জান্নাত বারবার আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করতাম। আমি জানি জান্নাত হয়তো কাল সারা রাত ঘুমায়নি, তাই ঘুম থেকে উঠতে পারেনি। না হলে প্রতিদিনের মতো আমার রুমে দেখতে পেতাম। জানি না মেয়েটা ঘুম থেকে উঠে চিঠিটা পেলে কি করবে। আমি চিঠিতে লিখেছিলাম, জান্নাত তুমি আমার এই চিঠিটা পেলে তখন তোমার থেকে আমি অনেক দূরে চলে যাব। প্রথমে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি তোমার ভালোবাসা গ্রহণ করতে পারিনি। আমি জানি তুমি আমাকে পছন্দ করো এবং ভালোবাসো। তুমি ভাবছো যে আমি কিছুই বুঝি না। আমি সব কিছু বুঝেও না বোঝার ভান করেছিলাম। আমিও তোমাকে মনে মনে ভালোবাসি, কিন্তু প্রকাশ করিনি। আমি জানি এই সম্পর্ক করলে আমাদেরকে কেউ মেনে নেবে না, তাই আমি চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। তুমি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। ইতি, তোমার কাছের মানুষ। আমি আনমনে এইসব ভাবছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল। কিছুক্ষণ পর হঠাৎ বাসটা দাঁড়িয়ে গেল। আমি বাস থেকে নেমে প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কেটে ট্রেনের অপেক্ষা করছি। এখানে প্রচুর মানুষ আছে। ট্রেন আসতে এখনো 30 মিনিট সময় বাকি আছে। কিছুক্ষণ আগে একটা ট্রেন ছেড়ে দিয়েছে, আর একটু আগে আসলে আমি ট্রেনটা পেয়ে যেতাম। কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরির পর দেখলাম ট্রেন এসে গেছে। আমি ট্রেনে উঠে পড়লাম। 3 ঘন্টা পর আমি গ্রামে চলে আসলাম। গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। গ্রামটা এই কয়েক বছরে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। চারিদিকে গাছ কেটে ঘর তৈরি করা হয়েছে। আমি ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, আর মনের ভিতরে একটা খুশি খুশি ভাব লাগছে। জানি না হঠাৎ করে আমাকে মা আর ছোট ভাই দেখলে কি করবে। আমি হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলে এলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম হয়তো বাড়ির ভিতরে আছে। কিছু না ভেবে সোজা বাড়ির ভিতরে ঢুকতে লাগলাম। আমাদের বাড়িটা আগে যেমন আমি দেখে গিয়েছিলাম ঠিক তেমনই আছে। আমি বাড়ির সামনে গিয়ে দেখলাম কাউকে দেখতে পেলাম না। বাড়ির দরজা বন্ধ করা রয়েছে। তাই আমি মা এবং ছোট ভাইকে ডাকতে লাগলাম। 2-4 বার ডাকার পর দেখলাম চাচা আর আমার ছোট ভাই সামনে এলো। আমার ছোট ভাই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, আরে কান্না করছিস কেন? দেখ তোর ভাই ফিরে চলে এসেছে। আর মা কই? মাকে ডাক। সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সে কান্না করতে করতে বলল, ভাইয়া মা আর নেই। আমি তাকে ছাড়িয়ে বললাম, মানে মা কই? কোথায় গেছে? চাচা আমার সামনে এসে আমাকে বলল, বাবা তুই আর 2টা দিন আগে আসতে পারলি না? আমি বললাম মানে? চাচা আমাকে বলল, মানে কি তুই দেখতে চাস? তাহলে আয় আমার সাথে। আমি চাচার সাথে যেতে লাগলাম। কিছু দূর গিয়ে দেখলাম একটা কবর। চাচা আমাকে কবরটা দেখিয়ে বলল, এখানে শুয়ে আছে তোর মা। আমি এটা শোনার সাথে সাথে মাটিতে বসে পড়লাম। আমি মায়ের কবরের মাটিতে হাত দিয়ে বলতে লাগলাম, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে। এই দেখো তোমার জন্য আমি কত কি নিয়ে এসেছি। তোমাকে আমি কোনোদিন সাজতে দেখিনি। তোমার জন্য আমি শাড়ি চুড়ি গহনা সব নিয়ে এসেছি। এই দেখো মা,
কতগুলা টাকা আনছি। এই বলে আমি ব্যাগ খুলে সব কিছু বের করতে লাগলাম। কাঁদতে কাঁদতে এইসব বলছি আর চোখ দিয়ে পানি পড়ছে। ছোট ভাই আমার কান্না দেখে সেও আমাকে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ আমার সেই চিঠির দিকে চোখ যায়। তাড়াতাড়ি চিঠিটা হাতে করে তুলে নিয়ে পড়তে লাগলাম। চিঠিতে লেখা আছে, বাবারে তুই কেমন আছিস? তুই একবার আমাদের এখান থেকে ঘুরে যা, তোকে খুব দেখতে ইচ্ছে করে। জানিস আমার এই কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। তবে তুই একবার এখান থেকে ঘুরে যা। তুই তো জানিস আমি লেখাপড়া জানি না, তাই তো চাচির দিয়ে লিখিয়ে নিলাম। বলা যায় না, যদি আমি হঠাৎ করে মারা যাই তাহলে তুই তোর ছোট ভাইকে দেখে রাখিস, ওকে কখনো কষ্ট দিস না। তুই ফিরে আয় না বাবা, তোকে আমার দেখতে খুব ইচ্ছে করে। ইতি, আমি তোর মা। চিঠিটা পড়ে আরো পাগলের মতো কাঁদতে লাগলাম আমি। হঠাৎ করে চাচা আমার মাথায় হাত দিল। আমি চাচাকে বললাম, চাচা, মা আমাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, আমি তার আশাটা পূরণ করতে পারিনি। এইসব বলছি আর পাগলের মতো কান্না করছি। আমি মায়ের কবরের দিকে তাকিয়ে মা মা বলে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, প্রথমে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল, তারপর তুমিও আমাদেরকে ছেড়ে চলে গেলে। চাচা আমাদের দুই ভাইকে নিয়ে ওখান থেকে বাড়ি চলে গেল। চাচাদের ওখানে দুদিন ছিলাম আর আমি মনে মনে ভাবলাম আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত হতে হবে, না হলে আমার ভাইকে দেখবে কে। চাচাদের বাড়ি থেকে আমরা চলে এলাম আমাদের বাড়ি। আমার ছোট ভাই সব সময় আমাকে জড়িয়ে ধরে কান্না করত। কিছুদিন যেতে যেতে ধীরে ধীরে সব স্বাভাবিক হতে লাগলো, কিন্তু আমার মনে সব সময় একটা অপরাধী বোধ মনে হতো। মা আমাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, আমি তার মনের আশা পূরণ করতে পারিনি, তাই নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। এদিক সেদিক করে মাসখানেক কেটে গেল। তারপর আমি একদিন দেখলাম, আমি সেদিন জমিতে কাজ করতে গিয়েছিলাম। আস্তে আস্তে দেখলাম চাচা, চাচি, জান্নাত সবাই একসাথে আমাদের বাড়ির দিকে যাচ্ছে। তাই আমি বেশি দেরি না করে পা চালিয়ে হেঁটে আসতে লাগলাম। আমি ঘরের কাছে এসে দেখলাম চাচা, চাচি, জান্নাত সবাই উঠোনে দাঁড়িয়ে আছে। আমি জান্নাতকে দেখেই তো অবাক, মেয়েটি কেমন জানি হয়ে গেছে। আমি আস্তে আস্তে তাদের সামনে চলে গেলাম। আমার ছোট ভাই ঘরেই ছিল, আজকে ওর স্কুল ছুটি। আমি চাচা চাচিকে বললাম, আরে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন, এসো ভিতরে এসো। এই বলে আমি সবাইকে নিয়ে বাড়ির ভিতরে যেতে লাগলাম। চাচি আমার নাম ধরে বলল, আরে তোমার মা কই? তোমার মাকে দেখতে পাচ্ছি না যে, কোথাও গিয়েছে নাকি? মায়ের কথা শুনে আবার চোখ দিয়ে পানি আসতে লাগলো। আমি চাচিকে বললাম, চাচি মা আর বেঁচে নেই। চাচি আমাকে বলল, সে কি, কখন, কি করে হলো? আমি চাচিকে বলতে লাগলাম, চাচি আমি শহর থেকে আসার 2 দিন আগে মা মারা গেছে। চাচি আমাকে বলল, সরি বাবা, তোমাকে জিজ্ঞাসা করে কষ্ট দিলাম। আমি চোখের পানি মুছে বললাম, না না চাচি, কি বলো? আচ্ছা তোমরা বসো, আমি নাস্তার ব্যবস্থা করি। আমি ছোট ভাইকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে দিলাম। আমি চাচা চাচিকে বললাম, আচ্ছা তোমরা হাত মুখ ধুয়ে এসো। ছোট ভাই নাস্তা নিয়ে কিছুক্ষণ পর চলে এলো। নাস্তাগুলো রেডি করে তাদের সামনে গেলাম। সবাই চলে এসেছে, আমি নাস্তাগুলো তাদের কাছে দিলাম। আমি আর চোখে খেয়াল করলাম জান্নাত একটানা আমার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটির চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। ওকে দেখে আমার মনের ভিতরে কেমন জানি একটা করে উঠলো। চাচা আমাকে বলল, এদিকে এসো। আমি চাচার কথা মতো চাচার কাছে গেলাম। চাচা আমাকে কাছে ডেকে বলল, দেখো বাবা, আমি এখানে এসেছি শুধু আমার এই মেয়েটার জন্য। সে দেখো বাবা, দিন দিন মেয়েটা কেমন হয়ে যাচ্ছে। আমি জান্নাতের দিকে তাকানোর সাথে সাথে জান্নাত মাথা নিচু করে ফেললো। চাচা আবার বলতে লাগলো, তুমি চলে আসার পরে মেয়েটি দিন দিন কেমন হয়ে যাচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, রুমের দরজা বন্ধ করে শুয়ে থাকতো। আমি এইসব দেখে তোমার চাচিকে বললাম। তারপরে তোমার চাচি জান্নাতের কাছ থেকে সব শুনে, আমি সব শুনে তারপরে এখানে এসেছি। প্লিজ আমাদেরকে ফিরিয়ে দিও না, আমার মেয়েটা বাঁচবে না। আমি বললাম, কি বলো চাচা? চাচা আমাকে বলতে লাগলো, তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। আমি বললাম, এ হয় না চাচা, জান্নাত শহরের মেয়ে, শহরে বড় হয়েছে, আর গ্রামে ও কষ্ট সহ্য করতে পারবে না। জান্নাত বলল, আমি পারবো, এখানে থেকে আমি তোমার সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাই। চাচি আমাকে বলল, প্লিজ বাবা, না করো না, আমি তোমার চাচা অনেক আশা নিয়ে এখানে এসেছি, আমাদেরকে ফিরিয়ে দিও না, প্রয়োজন পড়লে তোমার পায়ে ধরছি, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আমি বললাম,
আরে চাচি কি বলো, তোমরা যেহেতু এত করে বলছো, আচ্ছা আমি রাজি। চাচা আমাকে বলল তাহলে আজই বিয়ে হবে। আমি বললাম কি বলো চাচা, এত তাড়াতাড়ি? কাউকে নিমন্ত্রণ করা হবে না? চাচা বলল না, তোমার যদি কারোর নিমন্ত্রণ করার প্রয়োজন হয় তাহলে তুমি করতে পারো। আমি বললাম এত তাড়াতাড়ি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই বলে আমি চলে গেলাম আমার চাচার কাছে। চাচার কাছে গিয়ে সব খুলে বললাম। চাচা বলল আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। চাচাকে বলার অনেক কারণ আছে, কারণ আমার কোনো গার্জিয়ান নেই, আর উনি আমার আসল চাচা না, এমনি প্রতিবেশী। তারপর সেদিন রাতে আমাদের বিয়ে হয়ে গেল। সমস্ত কিছু দেখাশোনা চাচাই করেছে। পরের দিন চাচা চাচি মানে আমার শ্বশুর শাশুড়ি তারা বাড়ি চলে গেল। আমি অনেক করে থাকতে বললাম, কিন্তু তারা শুনল না। তারপর থেকে আমরা ধীরে ধীরে সুখে শান্তিতে বসবাস করতে লাগলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভাইয়া, আমি আশা করছি আমার জীবনে এই ছোট্ট একটা গল্প আপনি পেয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু আমাদের জন্য একটু দোয়া করবেন। সো হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই গল্পটি একটা ভাইয়া আমাদের কাছে পাঠিয়েছে। যদি আপনাদের কাছে এমন কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো এবং টেলিগ্রাম, আপনারা চাইলেই যোগাযোগ করতে পারবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।